Today I explain about Kirchhoff's law. This is the most important law in current electricity. This law obey mainly two conservation. First law satisfy the charge conservation and second law satisfy the energy conservation. But today I totally explain the Kirchhoff's first law, which is oftenly known as the junction law or KCL. In different books, this law explained in two ways, of which the sum of all current directed towards a point in a circuit is equal to sum of all current directed away from the point. Actually এই যে ফার্স্ট ল তাহলে কি বললো, যে কোনো সার্কিটে, যে কোনো ইলেকট্রিক্যাল সার্কিটে একটা জাংশন মানে কোনো একটা পয়েন্টকে বোঝাচ্ছে। যেমন এই সার্কিটের ক্ষেত্রে আমরা এটাকে জাংশন বলতে পারি, এখানে আমরা এটাকে জাংশন বলতে পারি, এখানে আমরা এই পয়েন্টটাকে জাংশন বলতে পারি। কোনো একটা জাংশনে যে টোটাল কারেন্ট ইন করছে, অর্থাৎ ওই পয়েন্টের ডাইরেকশানে যে কারেন্টগুলো আসছে এবং ওই পয়েন্ট থেকে যে কারেন্টটা বাইরে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ অ্যাওয়ে ফ্রম দ্য ফিক্সড পয়েন্ট, জাংশন পয়েন্ট মাস্ট বি ইকুয়াল। আবার কোনো কোনো বইতে এভাবেও লেখা আছে দ্য অ্যালজেব্রিক সাম, এখানে কিন্তু এই অ্যালজেব্রিক এই ওয়ার্ডটাকে ইউজ করতে হবে। দ্য অ্যালজেব্রিক সাম অফ অল কারেন্ট ডাইরেক্টেড টুয়ার্ডস এ পয়েন্ট মাস্ট বি জিরো। অ্যাকচুয়ালি এই ফার্স্ট স্টেটমেন্টটা এক্সপ্লেন করার সময় আমাকে সাইন কনভেনশন নেয়ার কোনো প্রয়োজন নেই, চিহ্নের নিয়ম ব্যবহার করতে হবে না। বাট এই সেকেন্ড স্টেটমেন্টের সময় আমাকে চিহ্নের নিয়ম ফলো করতে হবে। এবং এক্ষেত্রে আমরা এই সেকেন্ড স্টেটমেন্টটা যখন আমরা ব্যবহার করব, যে কেউ যে কোনো একটা নিয়ে কাজ করতে পারে, বিভিন্ন বইতে দুভাবে বলা আছে, তাই এটাকে আমি দুইভাবে এক্সপ্লেন করেছি। অ্যাকচুয়ালি প্রথম যে স্টেটমেন্টটা আছে সেটা যদি নিয়ে আমরা এই সার্কিটটাকে অ্যানালিসিস করি, তাহলে আমরা লেফট সাইডে লিখছি, স্টেটমেন্টটা লেফট সাইডে আছে। তাহলে এখানে কি বলেছে, সাম অফ অল কারেন্ট ডাইরেক্টেড টুয়ার্ডস এ পয়েন্ট ইন এ সার্কিট। তাহলে সাম, তাহলে যোগ করো I1 প্লাস I2, এটা কি হচ্ছে সামেশন অফ I in ইকুয়ালস টু ডাইরেক্টেড অ্যাওয়ে ফ্রম দ্য সার্কিট I3 প্লাস I4, এটাকে আমরা লিখতে পারি সামেশন অফ I out। ওকে, তাহলে দেখো, তাহলে আমরা দেখলাম যে একটা যে কোনো সার্কিটের তার যে জাংশন পয়েন্টগুলো রয়েছে, সেই জাংশনে টোটাল ইনওয়ার্ড কারেন্ট আর টোটাল আউটওয়ার্ড কারেন্ট ইকুয়াল হবে। আর যদি আমরা এই সেকেন্ড স্টেটমেন্টটাকে নিয়ে এটাকে যদি আমরা রেফারেন্স পয়েন্ট ধরি, তখন আমি ধরে নিচ্ছি যে সমস্ত কারেন্টগুলো একটা পয়েন্টের দিকেই যাচ্ছে। এই যে বলেছে দ্য অ্যালজেব্রিক সাম অফ দ্য অল দ্য কারেন্ট ডাইরেক্টেড টুয়ার্ডস এ পয়েন্ট, টুয়ার্ডস এ পয়েন্ট মানে একটা পয়েন্টের দিকে, ওই জাংশন পয়েন্টের দিকে সব কারেন্টগুলো যদি আসে, তখন তাদের সামেশন অফ I ইকুয়ালস টু জিরো হবে। তাহলে এটা তো আমরা খুব সহজে বুঝতে পারলাম যে ইনওয়ার্ড কারেন্ট আর আউটওয়ার্ড কারেন্টটা ইকুয়াল হবে। কিন্তু এটাকে কীভাবে ভাববো? তাহলে এখানে আমাকে সাইন কনভেনশন ইউজ করতে হবে। সাইন কনভেনশন যেগুলো ইনওয়ার্ড কারেন্ট, ওটাকে আমরা প্লাস নেব,
আর যেটা আউটওয়ার্ড কারেন্ট তাকে আমরা মাইনাস নেব। অ্যাকচুয়ালি এই পয়েন্টের অভিমুখে, ওই পয়েন্টের অভিমুখে কারেন্টটাকে যদি ধনাত্মক কারেন্ট ধরে নিই তাহলে এটা হয়ে যাবে পজিটিভ, এটা হয়ে যাবে পজিটিভ। কিন্তু এই কারেন্টটাকে এ যাচ্ছে কোন দিকে? বাইরের দিকে। তাহলে যদি আমি ওকে যদি ইনওয়ার্ড ডাইরেকশনে নিয়ে আসতে চাই, এটা নেগেটিভ সাইন লাগাতে হবে। তার মানে দেখো এটাকে আমি লিখতে পারি I1 প্লাস I2 মাইনাস I3 মাইনাস I4 ইকুয়ালস টু 0। অ্যাকচুয়ালি এই ইকুয়েশনের সঙ্গে এই ইকুয়েশনের কি কোনো তফাৎ দেখতে পেলে? কোনো তফাৎ নেই। অর্থাৎ আমরা যে কোনোভাবেই আমরা এটাকে এক্সপ্লেন করতে পারি। আমরা একটা পয়েন্টের টুয়ার্ডসে টোটাল কারেন্টের সামটাকে আমরা অ্যালজেব্রিক সামটাকে আমরা 0 করতে পারি। অ্যালজেব্রিক সাম করার সময় আমাকে অবশ্যই সাইন কনভেনশন ফলো করতে হবে। আমরা ইনওয়ার্ড ডাইরেকশনের কারেন্টটাকে পজিটিভ কারেন্ট অ্যান্ড আউটওয়ার্ড ডাইরেকশনের কারেন্টটাকে আমরা যদি নেগেটিভ কারেন্ট নিই তাহলে আমাদের ইকুয়েশনটা হচ্ছে সামেশন অফ I ইকুয়ালস টু 0, দ্যাট মিনস I1 প্লাস I2 প্লাস I3 মাইনাস I4 ইকুয়ালস টু 0। অ্যাকচুয়ালি এই যে ফার্স্ট ল, যেটাকে আমরা KCL বা জাংশন ল বলছি, এটা স্যাটিসফাই করছে চার্জ কনজারভেশন প্রিন্সিপালকে। কেন? তুমি যদি এখানে যদি টি দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তার মানে I1t প্লাস I2t রাইট সাইডে নিয়ে গেলাম, I3t প্লাস I4t, তার মানে আমরা লিখতে পারি Q1 প্লাস Q2 ইকুয়ালস টু Q3 প্লাস Q4। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা জাংশনে, কোনো একটা ডিউরেশনে সামেশন অফ ইনওয়ার্ড চার্জ ইকুয়ালস টু সামেশন অফ আউটওয়ার্ড চার্জ। অর্থাৎ কারেন্ট ফ্লো যদি না থাকে, ওই জাংশনের ইনিশিয়াল ভোল্টেজ যা ছিল, কারেন্ট না থাকলে ওই পয়েন্টের ভোল্টেজটা সেম থাকবে। ওখানে কোনো চার্জ নতুন করে ইনক্রিজও করবে না, ডিক্রিজও করবে না। সো ফার্স্ট ল অফ কিরচফস স্যাটিসফাই উইথ দ্য চার্জ কনজারভেশন প্রিন্সিপাল। ওকে, খুব ভালো করে একটু খেয়াল করবে। তাহলে আমরা দুটো ভাবে পড়লাম, বিভিন্ন বইতে বিভিন্ন রকমভাবে করা আছে, বিভিন্ন বইতে বিভিন্ন রকমভাবে করা আছে। তাই আমি দুরকমভাবেই ব্যাপারটাকে আমি এক্সপ্লেন করলাম। যেটা খুশি তোমরা করতে পারো, কিন্তু দুটোর মধ্যে ভালো করে ব্রিজ তৈরি করে নাও যে অ্যাকচুয়ালি দুটো কিন্তু একটাই কনজারভেশন প্রিন্সিপালকে স্যাটিসফাই করছে, সেটা হচ্ছে চার্জ কনজারভেশন প্রিন্সিপাল। ওকে, তাহলে এই হয়ে গেল আমার KCL এর স্টেটমেন্ট। তাহলে এই KCL এর কতগুলো আমরা একটু অ্যাপ্লিকেশন দেখে নিই। অ্যাপ্লিকেশন দেখলে ব্যাপারটা আরও অনেক সহজে তোমরা বুঝতে পারবে। একটুখানি স্ক্রিনশট মেরে এটাকে একটু নোট ডাউন করে নেবে। এবার আমি কতগুলো প্রবলেম এখানে নিচ্ছি KCL এর। দেখো, প্রবলেম নাম্বার 1, আমরা এরকম একটা সার্কিট নিয়েছি, এগুলোতে রেজিস্ট্যান্স থাকতে পারে, সবগুলোতেই রেজিস্ট্যান্স আছে। ওকে, সবগুলোই রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সগুলো আমি দেখাইনি, আমি কারেন্টটাকে নিয়ে ভাবছি। রেজিস্ট্যান্স আছে, সবগুলো যে ওয়্যারগুলো আছে সবগুলোরই রেজিস্ট্যান্স রয়েছে। তাহলে দেখো, এই পয়েন্টে যদি আমি KCLটাকে লাগাই, এই পয়েন্টে ইনকামিং কারেন্ট মানে কারেন্ট টুয়ার্ডস দ্য জাংশন কত হচ্ছে? 15 অ্যাম্পিয়ার। আর অ্যাওয়ে ফ্রম দ্য জাংশন সেটা হবে 15। তাহলে সেটা যদি 15 করতে হয় তাহলে এই ডাইরেকশানে কারেন্টটা হয়ে যাবে 7 অ্যাম্পিয়ার। ওকে, এই 7 অ্যাম্পিয়ার, এই 3 অ্যাম্পিয়ার। তাহলে এই জাংশনে কারেন্ট টুয়ার্ডস দ্য জাংশন 10 অ্যাম্পিয়ার। তাহলে এখানে টোটাল কারেন্ট
current away from the junction must be equal to the current towards the junction, that means 10 ampere. এবার এই জাংশনে চলে আসো, কারেন্ট টুয়ার্ডস দ্য জাংশন 5 plus 8 13 ampere. So current away from the junction must be 13 ampere. That means in this junction current away from the junction, আমার কোশ্চেন ছিল what is the value of I, so the result 23 ampere. ওকে, তাহলে আমরা কেসিএল অ্যাপ্লাই করে আমাদের যে সার্কিটটা ছিল ওই সার্কিটের এই টার্মিনালে কারেন্ট ক্যালকুলেট করতে বলা ছিল, সেই কারেন্টটা আমরা ক্যালকুলেট করলাম এবং তার ভ্যালু হয়ে গেল 23 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? তাহলে আমার ফার্স্ট প্রবলেম কমপ্লিট। এবার সেকেন্ড প্রবলেম। সেকেন্ড প্রবলেমটা দেখো, এই পয়েন্টের ভোল্টেজ 20 ভোল্ট, এই পয়েন্ট 5 ভোল্ট, এটা গ্রাউন্ড করেছি, গ্রাউন্ডের ভোল্টেজ কত হয় 0 ভোল্ট। এখানটা কি আছে, এবার এই কিটাকে যখন আমরা অন করলাম, অন করার পর যেহেতু এটা রেজিস্ট্যান্স ও স্টেডি স্টেট কন্ডিশনে যাবে খুব ইজিলি, ডিউরেশন অফ টাইম টেন্ডস টু 0। তাহলে সার্কিটটা ক্লোজ করলাম, আমাকে ক্যালকুলেট করতে বলেছে ক্যালকুলেট দ্য কারেন্ট থ্রু 4 ওহম রেজিস্ট্যান্স, অর্থাৎ এই I2 ভ্যালুটা আমাকে ক্যালকুলেট করতে হবে। ক্লিয়ার? তাহলে এই I2 ভ্যালুটা ক্যালকুলেট করব। তাহলে এই I2 ক্যালকুলেট করার জন্য আমাকে সার্কিটে একটা জাংশনকে পয়েন্ট আউট করতে হবে। তাহলে এখানে জাংশন পয়েন্ট কোনটা, এ। তাহলে এই এ পয়েন্টের অ্যাক্রসে সামেশন অফ I মাস্ট বি 0। তাহলে এ পয়েন্টের অ্যাক্রসে সামেশন অফ I মাস্ট বি 0। তাহলে অ্যাপ্লাই KCL অ্যাট দ্য জাংশন এ, অ্যাপ্লাই KCL অ্যাট দ্য জাংশন এ, summation of I equals to 0. That means or I1 plus I2 plus I3 should be 0. I1 plus I2 plus I3 should be 0. তাহলে I1, এই যে কারেন্টের ডাইরেকশনটা তুমি তোমার মতো করে নিতে পারো। আমি এখানে এ পয়েন্টের টুয়ার্ডস এ পয়েন্ট কারেন্টগুলোকে নিয়ে নিয়েছি। তুমি নিতে পারো যে I1টা এদিকে যাচ্ছে, I2 এদিকে যাচ্ছে, I3 এদিকে যাচ্ছে, নিতে পারো। অর্থাৎ কারেন্টের ডাইরেকশনটা তুমি তোমার মতো করে নিতে পারো, কিন্তু কারেন্টের ভ্যালুটা ক্যালকুলেট করার সময় খেয়াল রাখতে হবে কারেন্টটা ফ্লো করে অলওয়েজ হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল, এটা ভুলে গেলে হবে না। কারেন্টের ডাইরেকশন তুমি যা খুশি নাও, কোনো আপত্তি নেই। ওই কারেন্টের ডাইরেকশনের উপর ডিপেন্ড করবে কোনটা হায়ার পোটেনশিয়াল কোনটা লোয়ার পোটেনশিয়াল, সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। ওকে, তারপরে তুমি ক্যালকুলেট করবে। এবার ক্যালকুলেট করে দেখলে যে তার ভ্যালুটা নেগেটিভ এসছে, ভয় পাওয়ার কিছু নেই। নেগেটিভ মানে তুমি যে ডাইরেকশনটা ধরেছো অরিজিনালি তার ডাইরেকশনটা হবে তার উল্টো দিকে, বাট নিউমেরিক্যাল ভ্যালুর কোনো চেঞ্জ হবে না। তোমরা নিজেরা করে দেখবে। আমি সবগুলোকে টুয়ার্ডস এ, আমি সবগুলোকেই এ পয়েন্টের অভিমুখে নিয়েছি। তোমাকে বললাম এটাকে এদিকে নেবে, I2টাকে এদিকে নেবে, I3টাকে এদিকে নিতে পারো, এদিকে নিতে পারো, যা খুশি করতে পারো। আলটিমেট ভ্যালুর কিন্তু কোনো চেঞ্জ হবে না, এটাই তো মজা। ওকে, যাকগে। তাহলে এখন এই পয়েন্টের ভোল্টেজটাকে আমি VJ ধরে নিলাম, VA, এ পয়েন্ট, তাহলে ওর ভোল্টেজটা ধরলাম কত, VA। তাহলে আমার এই টার্মিনালের ভোল্টেজ 20,
এখানে ভোল্টেজ ভিএ, এখানে 5, এখানে 0। কারেন্টের ডাইরেকশন 20 থেকে ভিএ, তাহলে নিশ্চয়ই 20টা হায়ার আর ভিএটা লোয়ার। তাহলে অর 20 মাইনাস ভিএ ভোল্টেজ ডিফারেন্স বাই 2, কে ক্লিয়ার? প্লাস কারেন্টটা নিয়েছো কোনখান থেকে? এদিক থেকে এদিকে, তার মানে এটা নিশ্চয়ই হায়ার, এটা তাহলে লোয়ার। তাহলে 5 মাইনাস ভিএ বাই 4 প্লাস কারেন্ট ডাইরেকশন কোন দিকে নিয়েছো? আচ্ছা, উপরের দিকে। 0 মাইনাস ভিএ বাই 2 ইকুয়ালস টু 0। যদি কেউ এই মানে i3টাকে নিচের দিকে নিত, তাহলে আমার ইকুয়েশনটা লেখা উচিত ছিল এখানে তখন কারেন্টের ডাইরেকশনটাকে তখন ইনওয়ার্ডগুলোকে পজিটিভ, আউটওয়ার্ডগুলোকে নেগেটিভ, তখন মাইনাস i3 নিতে হতো। ওকে, সুতরাং এগুলো খেয়াল করবে। এইবার এখান থেকে যদি ক্যালকুলেশন করো, এটা কেটে দিলাম, তা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। और 40 माइनस 2a प्लस 5 माइनस va माइनस 2va इक्वल्स टू 0। ওকে, তাহলে এখানে কত হচ্ছে? 5। VA equals to 45 और VA equals to 9 ভোল্ট। তাহলে তুমি VA যে জাংশন পয়েন্টটা ধরেছিলে তার তুমি ভোল্টেজ পেয়ে গেছো। তাহলে হোয়াট ইজ দ্য কারেন্ট? I2 কারেন্ট থ্রু 4 ওহম রেজিস্ট্যান্স, I2 equals to I2 কি করেছিলাম? 5 মাইনাস VA বাই 2। তাহলে অ্যাকচুয়ালি 5 মাইনাস 9 বাই 4 ইকুয়ালস টু মাইনাস 1 অ্যাম্পিয়ার। তাহলে অ্যাকচুয়ালি তার ভ্যালুটা কত হলো? মাইনাস 1 অ্যাম্পিয়ার। তার মানে I2র ডাইরেকশনটা এ পয়েন্ট দিকে হবে না, I2টা চলে যাবে কোন দিকে? 5 ভোল্টের দিকে, বাট তার ভ্যালুটা কত হবে? 1 অ্যাম্পিয়ার হবে। কে ক্লিয়ার হয়েছে? ওকে, আমরা নেক্সট প্রবলেমে যাচ্ছি। এবার চলে আসি আমরা প্রবলেম 3। প্রবলেম 3তে দেখো এখানে 10 ভোল্ট একটা জাংশন, এই জাংশনটার আমি ভোল্টেজ VJ নিয়েছি। এই টার্মিনাল 6 ভোল্ট, এই টার্মিনাল 5 ভোল্ট, 20 ওহম, 30 ওহম। ক্যালকুলেট দ্য রিডিং অফ অ্যামিটার অ্যান্ড ক্যালকুলেট দ্য রিডিং অফ ভোল্টমিটার। আমার প্রবলেমটা ভালো করে দেখো। এই সার্কিটে ভোল্টমিটার আর অ্যামিটারের রিডিং ক্যালকুলেট করতে হবে। তাহলে ঠিক আগের মতো আমি ধরে নিলাম এইটা যাচ্ছে I1 কারেন্ট, এইটা হচ্ছে I2 কারেন্ট, এটা হচ্ছে I3 কারেন্ট। তার মানে ভোল্ট অ্যামিটারের রিডিং কত হবে? I3 হবে, কারণ I3 কারেন্টটাই অ্যামিটার দিয়ে পাস করবে। তাহলে অ্যাকর্ডিং টু KCL at the junction, according to KCL at the junction, I1 plus I2 plus I3 equals to 0. I1 plus I2 plus I3 equals to 0. তাহলে I1টাকে আমি নিয়েছি কোন দিকে? 10 ভোল্ট থেকে জাংশনের দিকে। তাহলে 10 মাইনাস VJ বাই 10 প্লাস কারেন্টের ডাইরেকশনটা এদিকে নিয়েছি, তার মানে এটাকে হায়ার ধরেছি, এটাকে আমি লোয়ার ধরেছি। 6 মাইনাস
ভিজে 20 প্লাস কারেন্ট ডাইরেকশন আই থেকে কোন দিকে নিয়েছি 5 থেকে জাংশনের দিকে, তার মানে 5টাকে বড় ধরেছি, জাংশনটাকে কম ধরেছি। 5 মাইনাস ভিজে বাই 30 equals to 0. Summation of I equals to 0. I1 plus I2 towards the junction. So summation of I1 plus I2 plus I3 equals to 0. তাহলে I1 এর ভ্যালুটা বসালে, I2 এর ভ্যালু বসালাম, I3 এর ভ্যালু বসালাম। তাহলে আমার ফার্স্ট কাজ কি, এখান থেকে জাংশন ভোল্টেজটা ক্যালকুলেট করে নেওয়া। তাহলে এবার সিম্পলিফাই করো, আর এখানে কিছু নেই। তাহলে 30 দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে এখানে হবে 30 মাইনাস 3 ভিজে, আচ্ছা 30 দিয়ে করলে হবে না, এটাকে 60 দিয়ে করতে হবে মাল্টিপ্লাইটা। তার মানে 60 মাইনাস 6 ভিজে প্লাস 18 माइनस 3 VJ प्लस 10 माइनस 2 VJ इक्वल्स टू 0 और 11 VJ इक्वल्स टू 11 VJ इक्वल्स टू 88 और VJ इक्वल्स टू 8 ভোল্ট। তাহলে আমরা এই জাংশনের ভোল্টেজটা ক্যালকুলেট করে নিলাম। জাংশনের ভোল্টেজ হয়ে গেল আমার কত, 8 ভোল্ট। তাহলে ভোল্ট মিটার রিডিং ইজ, তাহলে কত হচ্ছে, ভিজে মাইনাস 5 equals to 8 minus 5 volt 3 volt। তাহলে ভোল্ট মিটার রিডিং পেয়ে গেলে, তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ I3? I3 অ্যাকচুয়ালি আমরা নিয়েছিলাম কোনটাকে, 5 মাইনাস ভিজে মানে 5 মাইনাস 8 বাই 30 মাইনাস 0.1 অ্যাম্পিয়ার। অ্যাকচুয়ালি মাইনাসটা কেন এসছে নিশ্চয়ই আগে বলেছি, আমি I3টাকে যে ডাইরেকশনে নিয়েছি I3টা অ্যাকচুয়ালি ওই ডাইরেকশনে নয়, তার নিউমেরিক্যাল ভ্যালু তার ম্যাগনিটিউড কিন্তু 0.1 অ্যাম্পিয়ার হবে, বাট ডাইরেকশনটা হবে জাংশন থেকে 5 ভোল্টের দিকে। কে ক্লিয়ার? তাহলে ভোল্ট মিটার রিডিং, তাহলে এবার অ্যামিটার রিডিং ইজ 0.1 অ্যাম্পিয়ার। অ্যামিটার রিডিং তাহলে কত হয়ে গেল, 0.1 অ্যাম্পিয়ার হয়ে গেল। আর ভোল্ট মিটার রিডিং হয়ে গেল 3 ভোল্ট। ক্লিয়ার? এবার চলে আসে নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেমটা কিন্তু খুব ইন্টারেস্টিং প্রবলেম, পুরো ভিডিওটা ভালো করে ফলো করো, তোমাদের কেসিএল ওরিয়েন্টেড কোনো প্রবলেম থাকবে না। আমি নেক্সট ভিডিওতে কেভিএলটা দেবো, সেকেন্ড লটা দেবো। দেখো প্রবলেম 4টা একটু ভালো করে দেখে নাও। আমি এই দুটো এন্ডের সঙ্গে একটা ইএমএফ সোর্স দিতে পারি যার ভোল্টেজ 2 ভোল্ট। তাহলে যদি ভোল্টেজ 2 ভোল্ট হয় তাহলে এই পয়েন্টটার ভোল্টেজটাকে আমি 0, আমি যদি এখানে একটা ইএমএফ সোর্স দিতাম, একটা ব্যাটারি দিতাম, যদি 2 ভোল্টের যদি আমি একটা ব্যাটারি দিতাম, যদি আমি 2 ভোল্টের একটা ব্যাটারি দিতাম কি হতো, এই এ পয়েন্টের ভোল্টেজ ভিএ, এই টার্মিনালের ভোল্টেজ 2 ভোল্ট, আর যেহেতু ভোল্টেজ ডিফারেন্ট 2 ভোল্ট তাহলে এটাকে আমরা 0 ধরে নিলাম। এই সি পয়েন্টটাকে আমরা রেফারেন্স পয়েন্ট, ওটাকে আমরা 0 নিলাম, এটাকে নিলাম 2 ভোল্ট, এটাকে নিলাম বি পয়েন্টের ভোল্টেজটাকে ভিবি নিলাম, আর ডি পয়েন্টের ভোল্টেজটাকে নিলাম ভিবি মাইনাস ভি। তার মানে অ্যাকচুয়ালি এই ভিটা হচ্ছে বি পয়েন্ট আর ডি পয়েন্টের মধ্যে
ভোল্টেজ ডিফারেন্স, মানে ভিবি মাইনাস ভিডি ইকুয়ালস টু ভি। অ্যাকচুয়ালি আমাকে কি ক্যালকুলেট করতে বলেছে? ক্যালকুলেট দ্য কারেন্ট থ্রু দ্য গ্যালভানোমিটার। বি আর ডি টার্মিনালের অ্যাক্রসে আমরা গ্যালভানোমিটারকে রেখেছি, যে গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স 50 ওহম। এই গ্যালভানোমিটারের থ্রু দিয়ে আমাকে কারেন্ট ক্যালকুলেট করতে বলেছে। আমরা এই প্রবলেমটা কেভিএল দিয়েও করে থাকি, কিন্তু আজকে আমি কেসিএল দিয়ে এই প্রবলেমটাকে অ্যানালিসিস করতে তোমাদের শেখাবো। দেখো, আমি ধরে নিলাম এই যখন আমি বি পয়েন্টটাকে ভাবছি, ইউজিং কেসিএল অ্যাট পয়েন্ট বি, আমি বি পয়েন্টে কেসিএলটাকে অ্যাপ্লাই করছি। দেখো, আমি ধরে নিলাম কারেন্টটা, একটা কারেন্ট এদিকে যাচ্ছে, এইটা এদিকে যাচ্ছে, এইটা এদিকে যাচ্ছে, কারণ সামেশন অফ আই ইকুয়ালস টু কি 0। তাহলে আমার সব থেকে সুবিধা হবে আমি সব কারেন্টগুলোকে ওই বি পয়েন্টের ইনওয়ার্ডে, বি পয়েন্টের অভিমুখে ধরে নিই। বি পয়েন্টে যদি অভিমুখে ধরে নিই, তাহলে যে পয়েন্টের অভিমুখে হবে ওই পয়েন্টের ভোল্টেজটা অন্যান্য যে টার্মিনাল আছে, যে টার্মিনাল থেকে কারেন্টটা ওই পয়েন্টে আসছে তার থেকে কম, কারণ কারেন্টের অভিমুখটা অলওয়েজ হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল। তাহলে এখানে যদি আমি অ্যাপ্লাই করি, এই কারেন্টটাকে আমি I1, এই কারেন্টটাকে আমি I2, এই কারেন্টটাকে আমি I3 ধরে নিই, তাহলে আমি এখানে লিখতে পারি কি I1 প্লাস I2 প্লাস I3 ইকুয়ালস টু 0 অ্যাকর্ডিং টু কেসিএল সামেশন অফ I ইকুয়ালস টু 0। তাহলে I1টা কোন থেকে যাচ্ছে? এ থেকে বি, তার মানে এ পয়েন্টের ভোল্টেজটা হাই, তার মানে এখানে ভোল্টেজ কত 2, তার মানে ইকুয়েশনটা হবে 2 মাইনাস ভিবি ভোল্টেজ ডিফারেন্স বাই 2, এটা হয়ে গেল I1। কারণ আমরা কি ধরে নিয়েছি, কারেন্টটা যাচ্ছে কোন পয়েন্টে? বি পয়েন্টে, তাহলে বি পয়েন্টের পোটেনশিয়ালটা সব থেকে কম হবে, তার মানে এ পয়েন্টের পোটেনশিয়াল 2 মাইনাস ভিবি বাই 2 প্লাস I2 এর কেসটা কি হবে? তাহলে এই টার্মিনালের ভোল্টেজটা তাহলে কত হচ্ছে? ভিবি মাইনাস ভি মাইনাস ভিবি বাই 50। এটা বেশি, এটা কম, কারণ কারেন্টটাকে আমরা এই ডাইরেকশন থেকে এই ডাইরেকশন নিচ্ছি, মানে ডি পয়েন্ট থেকে বি পয়েন্টে নিচ্ছি। তাহলে এর ভোল্টেজটা আগে রাখলাম মাইনাস ওর ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। এবার এইটা I3 এর ক্ষেত্রে 0 মাইনাস ভিবি বাই 4 ইকুয়ালস টু 0। তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে 2 মাইনাস ভিবি বাই 2 মাইনাস ভি বাই 50 মাইনাস ভিবি বাই 4 ইকুয়ালস টু 0। এটা ফার্স্ট ইকুয়েশন। ক্লিয়ার? এইবার বি পয়েন্টটাকে ভুলে যাও, বি পয়েন্টের কাজ শেষ, আমি একটা ইকুয়েশন পেয়ে গেলাম। বি পয়েন্টকে আমার মনে নেই, এবার ডি পয়েন্টের কেসটা ভাবো। ইউজিং কেসিএল অ্যাট পয়েন্ট ডি, ডি পয়েন্টে আমি এখানে ধরলাম কারেন্টটা আসছে ক্যাপিটাল I1, এখানে ধরলাম কারেন্টটা হচ্ছে ক্যাপিটাল I2, আর এখানে হচ্ছে ক্যাপিটাল I3। ভুলে যাও এই বি পয়েন্টকে, তুমি ভুলে যাও। এখন আমরা ডি পয়েন্ট নিয়ে কাজ করব। ডি পয়েন্টে কারেন্টটা আমি ধরে নিলাম I1 প্লাস I2 প্লাস I3। তার মানে এখানে যখন আমি ডি পয়েন্টটাকে, সব কারেন্টগুলো ডি পয়েন্টে এসে মিট করছে, তার মানে এই টার্মিনালের থেকে এর ভোল্টেজটা কম, এর থেকেও এর ভোল্টেজটা কম, এর থেকেও এর ভোল্টেজটা কম। তাহলে এখানে আমরা লিখব I1 প্লাস I2 প্লাস I3 ইকুয়ালস টু 0। ওকে, তাহলে দেখো এবার I1টা কি হবে? 2 মাইনাস ভিবি
মাইনাস ভি বাই 8 প্লাস, এবার এটার জন্য আইটুর জন্য কি হবে, ভিবি মাইনাস ভিবি মাইনাস ভি বাই 50 প্লাস 0 মাইনাস ভিবি মাইনাস ভি বাই 6 ওহম ইকুয়ালস টু 0। ক্লিয়ার? তাহলে এখানে হচ্ছে অর 2 মাইনাস ভিবি প্লাস ভি বাই 8, ভিবি ভিবি কাটবে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস ভি বাই 50, এখানে হচ্ছে প্লাস এই ভিটা ভি মাইনাস ভিবি বাই 6 ইকুয়ালস টু 0। এটাকে 2 নম্বর ইকুয়েশন দাও। এই দুটো ইকুয়েশনকে যদি ইজিলি সলভ করো, 2 আননোন ইকুয়েশন, এখান থেকে আমরা ভিটাকে এলিমিনেট করে দেবো, ক্যালকুলেট করব কার ভ্যালুটা, ভি। কারণ গ্যালভানোমিটারের কারেন্ট ক্যালকুলেট করতে গেলে আমাকে ভি অর্থাৎ বি পয়েন্ট আর ডি পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্সটা কত, ভি। তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আইজি, আইজি ইকুয়ালস টু ভি বাই 50, ক্যালকুলেট করলেই হবে। সো এই দুটো ইকুয়েশনকে তোমরা সলভ করতে পারবে, সলভ করে ভি এর ভ্যালুটা ক্যালকুলেট করবে, যেখানে ভিটা হচ্ছে বি পয়েন্ট আর ডি পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স। সেটা করার পর তাকে এর রেজিস্ট্যান্স দিয়ে যদি ভাগ দাও, তাহলেই আমরা গ্যালভানোমিটারের থ্রু দিয়ে আমরা কারেন্ট ক্যালকুলেট করতে পারবো। আরেকটা আমরা প্রবলেম দেখে নিচ্ছি, লাস্ট প্রবলেম। এটা সেল রয়েছে, এটা এ বি। এটা হচ্ছে 1.2 ভোল্ট। এই যে দুটো সেল রয়েছে, এই সেলের একটার ইএমএফ 1.2 ভোল্ট আর একটা হচ্ছে 2 ভোল্ট। এটা 0.5 ওহম, এটা হচ্ছে রেজিস্ট্যান্সটা হচ্ছে 0.1 ওহম, আর এক্সটার্নাল রেজিস্ট্যান্সটা হচ্ছে 5 ওহম। ওকে, যদি এরকম কেস হয়, আমাকে এখানে ক্যালকুলেট করতে বলেছে কারেন্ট থ্রু দিস, আই ইকুয়ালস টু কোশ্চেন মার্ক। তাহলে এই প্রবলেমটা কিভাবে করবে, কেসিএল অ্যাপ্লাই করে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাটারি দুটোর নেগেটিভ টার্মিনাল বি পয়েন্টের সঙ্গে আছে, অর্থাৎ এই রেফারেন্স পয়েন্টের ভোল্টেজটাকে 0 ধরে নাও, ভিবি ইকুয়ালস টু 0। এই পয়েন্টের ভোল্টেজটাকে ধরে নাও ভিএ। তাহলে এইটা যদি ভিএ হয়, তাহলে এই পয়েন্টটার ভোল্টেজ কত হবে, তার মানে এটা যদি ভিএ হয়, তাহলে পজিটিভ টার্মিনালের ভোল্টেজ ভিএ, তাহলে নেগেটিভ টার্মিনালের ভোল্টেজ তাহলে কত হবে, ভিএ মাইনাস 1.2। এই পয়েন্টের ভোল্টেজ যদি ভিএ হয়, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত হবে, ভিএ, তাহলে এই পয়েন্টের ভোল্টেজটা কত হবে, ভিএ মাইনাস 2। ওকে, আমাদের কাজ শেষ। তাহলে আমরা দেখতে পাচ্ছি, তাহলে আইটা যাচ্ছে এদিকে, এইটাকে দিয়ে দাও I1 আর এইটাকে দিয়ে দাও I2। তাহলে আমরা এই যদি এই বি পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করি, ইউজিং কেসিএল at point B, I plus I1 plus I2 equals to 0।
কেসিএল কি বলেছে? অ্যালজেব্রিক সাম অফ অল কারেন্ট টুয়ার্ডস এ পয়েন্ট ইন এ সার্কিট শুড বি 0. সো I প্লাস I1 প্লাস I2 ইকুয়ালস টু 0. তাহলে আমি I এর ডাইরেকশনটা কোন দিকে নিয়েছি? এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে। তাহলে এ পয়েন্টের ভোল্টেজটাকে আমাকে বেশি নিতে হবে অ্যাকর্ডিং টু সাইন কনভেনশন রুলস, কারণ কারেন্ট সবসময় হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে যায়। তাহলে ভ্যালু অফ I, তাহলে VA মাইনাস 0/5 প্লাস I1, তাহলে I1টা যাচ্ছে কোনখান থেকে? এই পয়েন্ট থেকে। এটাকে যদি আমরা বি সি ডি, তাহলে ডি পয়েন্ট থেকে বি পয়েন্টে যে কারেন্টটা ওটা আমার I1, তাহলে ওর ভ্যালুটা কি হবে? VA মাইনাস 2 মাইনাস 0, কারণ এই পয়েন্টের ভোল্টেজ মাইনাস এই পয়েন্ট, ডি পয়েন্টের ভোল্টেজ কত? VA মাইনাস 2, আর বি পয়েন্টের ভোল্টেজ কত? 0, তাহলে VA মাইনাস 2 মাইনাস 0/0.1 প্লাস I2 এর ভ্যালু। I2 কোনখান থেকে কোনখানে আসছে? সি পয়েন্ট থেকে বি পয়েন্টে, তাহলে সি পয়েন্টের ভোল্টেজ VA মাইনাস 1.2 মাইনাস 0, আর লিখলাম না, বাই 0.5। ক্লিয়ার? এটা ইকুয়ালস টু কি হবে? 0 হবে। এইবার এই জায়গাটা থেকে তোমরা যদি সলভ করো, এটার ভ্যালু আসবে VA ইকুয়ালস টু, ক্যালকুলেশন করবে, VA ইকুয়ালস টু 112/61 ভোল্ট। এটা আমরা ইজিলি সলভ করতে পারি, এটা নিয়ে আমার কোনো ভাবার কিছু নেই। 112/61 ভোল্ট। তাহলে আমি যদি VA পেয়ে যাই, তাহলে ভ্যালু অফ I, তাহলে কারেন্ট থ্রু 5 ওহম রেজিস্ট্যান্স I ইকুয়ালস টু VA মাইনাস 0/5 ইকুয়ালস টু 112/61 অ্যাম্পিয়ার, 0. এটা ভ্যালু আসবে 367, এটা ক্যালকুলেশন অ্যাম্পিয়ার। ওকে, তাহলে আমরা দেখো খুব সহজেই আমরা কেসিএলটাকে অ্যাপ্লাই করে আমরা কেসিএল ওরিয়েন্টেড কিছু ক্রিটিক্যাল সার্কিট তার কারেন্ট ক্যালকুলেট করতে পারি, কোনো পয়েন্টের ভোল্টেজ ক্যালকুলেট করতে পারি। ওকে।